রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তালেবান সরকারকে আর বাড়তে দেবে না পাকিস্তান, রেড লাইন ঘোষণা। নিজস্ব নির্মিত নতুন ক্রুজ মিসাইলের পরীক্ষা তুরস্কের। শাটডাউনে যুক্তরাষ্ট্রের প্রতিদিন ক্ষতি $15 বিলিয়ন। 1996 সালে তালেবানরা যখন প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তখন ভারত কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। তালেবানদের সাথে সম্পর্ক রক্ষায় অস্বীকৃতি জানায় ভারত। এ সময় ভারত তালেবান বিরোধী আহমেদ শাহ মাসুদ ও আব্দুর রশিদ দোস্তমের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলীয় জোটকে সমর্থন দেয়। এরপর 2001 সালে যুক্তরাষ্ট্র তালেবানদের হটিয়ে আফগানিস্তান দখলের পর ভারত আবার আফগানিস্তানে প্রবেশ করে। এবার তারা আফগানিস্তানে প্রবেশ করে দখলদার যুক্তরাষ্ট্রের সহযোগী হয়। তারা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে যুক্তরাষ্ট্রের তাবেদার হামিদ কারজাই ও আশরাফ গনি সরকারের সাথে। আফগানিস্তানে বিনিয়োগ করে কয়েক হাজার কোটি টাকা। আফগানিস্তান যুক্তরাষ্ট্র দখলের পর তালেবানরা তাদের উৎখাতের জন্য গেরিলা যুদ্ধ শুরু করে। 2011 সালে তালেবানরা অপহরণ করে কয়েকজন ভারতীয় প্রকৌশলী। তাদেরকে মুক্ত করার জন্য ভারতীয় গোয়েন্দারা গোপনে যোগাযোগ স্থাপন করে তালেবানদের সাথে। এভাবে ভারতের সম্পর্ক তৈরি হয় তালেবানদের সাথে। এরপর 2020 সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান এবং তালেবানদের বিজয় স্পষ্ট হয়ে ওঠে। ভারত তখন বুঝে যায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নিলে তাদেরও বিদায় নিতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর আফগানিস্তানে বৃদ্ধি পাবে পাকিস্তানের প্রভাব। বস্তুত ভারত আফগানিস্তানের তালেবানদেরকে পাকিস্তানের প্রক্সি বাহিনী হিসেবেই মনে করে, কারণ আফগানিস্তানের যে তালেবানরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 2 দশক ধরে যুদ্ধ করছে তাদের অধিকাংশ নেতৃবৃন্দ পাকিস্তানের দেওবন্দ আদর্শের মাদ্রাসায় পড়ালেখা করেছে। তারা অনেকেই পাকিস্তানপন্থী। সে কারণে তালেবানদের হাতে ক্ষমতা যাওয়া মানে আফগানিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে বলে মনে করে ভারত। ভারত তখন পরিকল্পনা করে আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব কিভাবে খর্ব করা যায় সে বিষয়ে। এজন্য ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা যোগাযোগ করে তালেবানদের যে অংশ পাকিস্তান ও ইরান বিরোধী তাদের সাথে। তালেবানদের সাথে ভারতের এই গোপন যোগাযোগ তখন ফাঁস হয়ে যায় এবং 2021 সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে তালেবানদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টার কথা স্বীকার করে। তবে তালেবানদের সাথে ভারতের এই যোগাযোগ এমন পর্যায়ের ছিল না যাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বিদায়ের পর তারা সেখানে অবস্থান করতে পারে। 2021 সালের অগাস্টে তালেবানরা কাবুল দখল করে এবং বিদায় নেয় যুক্তরাষ্ট্র। একই সাথে বিদায় নেয় ভারত। যুক্তরাষ্ট্র ও ভারতের বিদায়ের পর আফগানিস্তানের প্রভাব বৃদ্ধি পায় পাকিস্তান, চীন ও রাশিয়ার। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ভারত ভূ রাজনৈতিক কারণে আবার আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ভারত পাকিস্তানের কাছে অনুরোধ জানায় তারা আফগানিস্তানকে মানবিক সহায়তা পাঠাতে চায় পাকিস্তানের মধ্য দিয়ে। পাকিস্তান তাতে সম্মতি দেয়। এভাবে ভারত আবার প্রবেশ করে আফগানিস্তানে। একই সাথে তারা গোপনে যোগাযোগ স্থাপন করে তালেবানদের সাথে। এক পর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা কাবুল সফর করে বৈঠক করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে। এর ধারাবাহিকতায় গত 9 অক্টোবর 6 দিনের ভারত সফরে যান আমির খান মুত্তাকি। আফগানিস্তানের তালেবান সরকার অত্যন্ত কট্টর ধর্মীয় ও শরিয়া ভিত্তিক সরকার। তারা এতই কট্টর যে 2022 সাল থেকে দেশটিতে নারীদের জন্য শিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিভাবক ছাড়া নারীরা একা ঘরের বাইরেও বের হতে পারে না। একমাত্র রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। অনেক দেশে তালেবানরা এখনও জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত। অতীতে তাদের সাথে সম্পর্ক ছিল আল কায়দার। ভারত অতীতে তালেবানদের ঘোর বিরোধী ছিল, কিন্তু বর্তমানে সেই তালেবানদের সাথে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। আফগানিস্তান, পাকিস্তান ও ইরানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ভারতকে স্থলভাগে পুরোপুরি ঘিরে ফেলেছে চীন। এ কারণে ভারতের বিরুদ্ধে পাকিস্তানও একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় ভারতের লক্ষ্য আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব খর্ব করা। এজন্য ভারত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টির কৌশল গ্রহণ করেছে। পাকিস্তান আর্মি ও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান থেকে সীমান্ত হামলায় মদদ দিচ্ছে ভারত, আর ভারতকে এই নাশকতায় সহায়তা করছে তালেবান সরকার। পাকিস্তান বিরোধী ফিতনা আল খারিজ, ফিতনা আল হিন্দুস্তানি সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের বিভিন্ন সীমান্তে তারা ঘাঁটি গড়েছে।
তালেবান সরকার এবং ভারত তাদেরকে সব ধরনের সহায়তা করছে পাকিস্তানের বিরুদ্ধে হামলা করার জন্য। এ প্রেক্ষিতে চীন উদ্যোগ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তিক্ততা অবসানের। চীনের উদ্যোগে গত এপ্রিল, মে এবং আগস্ট মাসে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই অবস্থায় ভারত মরিয়া হয়ে চেষ্টা করে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং পাকিস্তান তালেবান সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টির। ভারতের এই উদ্যোগ যে অনেকটা সফল তার প্রমাণ আমির খান মুত্তাকির ভারত সফর এবং ভারতের বুকে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমির খান মুত্তাকির উস্কানিমূলক বক্তব্য। তাছাড়া তালেবান সরকার জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান আফগানিস্তান সাম্প্রতিক সীমান্ত সংঘাতের মূলে রয়েছে ভারতের ষড়যন্ত্র। তালেবান সরকারের এই অবস্থানকে কঠোরভাবে নিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের এই অবস্থানকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করে পাকিস্তান বলেছে তাদেরকে আর বাড়তে দেওয়া হবে না। এরপরই 15 অক্টোবর বুধবার পাকিস্তান প্রিসিশন গাইডেড মিসাইলের সাহায্যে বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং অপর গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে। পাকিস্তানের দাবি, পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। হামলার পরপরই তালেবান সরকার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তানকে। তুরস্ক তাদের নিজস্ব তৈরি একটি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এর নাম SOMJ মিসাইল। তুরস্কের শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাতেহ কাজী সোমবার এ ঘোষণা দিয়েছেন। SOM একটি নেক্সট জেনারেশন অল ওয়েদার এয়ার টু সার্ফেস মিসাইল। মাঝারি পাল্লার এর নির্মাতা টুবিটাক এবং SAG নামক সমরাস্ত্র নির্মাতা এবং গবেষক প্রতিষ্ঠান। মিসাইলটি শত্রুপক্ষের রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে অতি নিচু দিয়ে উঠতে সক্ষম। লো ভিজিবিলিটি এবং হাই প্রিসিশন মিসাইলটির অপারেশন আওতা 250 কিলোমিটার। শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিদিন ক্ষতি হচ্ছে $15 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বুধবার এ তথ্য জানান। গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন। এর ফলে ফেডারেল কর্মকর্তা কর্মচারীদের এক অংশের বেতন বন্ধ হয়েছে। অর্থের অভাবে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে না পারাকে বলা হয় শাটডাউন। শাটডাউনের অংশ হিসেবে বন্ধ রাখা হয় অনেক সরকারি ফ্রি সেবা এবং নানা ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড, অনুদানমূলক ফান্ড। অনেক কর্মকর্তা কর্মচারীদের পাঠানো হয় লম্বা ছুটিতে, অনেককে করা হয় বরখাস্ত। এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। শাটডাউন এড়াতে ট্রাম্প প্রশাসন বড় অঙ্কের ঋণ নিতে চেয়েছিল, কিন্তু এই প্রস্তাব সংসদে অনুমোদন করেনি বিরোধী ডেমোক্রেটরা। ইরান মধ্যপ্রাচ্যের এমন এক দেশ যার মহাকাশ যাত্রা শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, বরং রাজনৈতিক স্বাধীনতা, কৌশলগত প্রতিরক্ষা এবং বৈশ্বিক অবস্থান পুনর্গঠনের প্রতিফলন। ইসলামী বিপ্লবের পর থেকেই দেশটি পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে একটি আত্মনির্ভর প্রযুক্তি কাঠামো গড়ে তোলার চেষ্টা করে আসছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী অধ্যায় হলো তাদের মহাকাশ কর্মসূচি, যার মাধ্যমে ইরান এখন ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে, নিজস্ব রকেট তৈরি করতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক উৎক্ষেপণ সেবা বাজারেও প্রবেশের স্বপ্ন দেখছে। এই লক্ষ্য অর্জনে ইরানের যে 4টি প্রধান স্পেস সেন্টার বা উৎক্ষেপণ কেন্দ্র ভূমিকা রাখছে সেগুলো হলো সিমনান ইমাম খোমেইনি স্পেস লঞ্চ টার্মিনাল, শাহরুদ স্পেস সেন্টার, চাবাহার ন্যাশনাল স্পেস বেস এবং কুম বা ইমাম শাহর অঞ্চলের সহায়ক উৎক্ষেপণ সাইট। ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ইরানের মহাকাশ কর্মসূচি শুরু হয় 2000-এর দশকের প্রথম দিকে, যখন দেশটি প্রথমবারের মতো সাফির নামের একটি তরল জ্বালানি ভিত্তিক উৎক্ষেপণ যান তৈরি করে। 2009 সালে সেমনান থেকে উৎক্ষেপিত উমিদ স্যাটেলাইট ইরানকে বিশ্বের নবম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী রাষ্ট্রের কাতারে নিয়ে আসে। এই সফলতার পর ইরান বুঝতে পারে মহাকাশ প্রযুক্তি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও সামরিক নিরাপত্তার একটি অপরিহার্য অংশ। পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তি অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি তার মহাকাশ কাঠামো বিস্তৃত করতে থাকে। এই বিস্তারের ফলেই আজ ইরানের 4টি আলাদা উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, যেগুলো সামরিক ও বেসামরিক উভয় কার্যক্রমে ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কেন্দ্রটি হল সেমনান ইমাম খোমেইনি স্পেস লঞ্চ টার্মিনাল।
উত্তর ইরানের সেমনান প্রদেশে অবস্থিত এই কমপ্লেক্স ইরানের মহাকাশ অভিযানের কেন্দ্রবিন্দু। এখানে ইরানের সব সফল স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। সাফির, সিমর্ক, জুলজানা প্রতিটি উৎক্ষেপণ যান এই কেন্দ্র থেকেই উড়েছে আকাশে। 2009 সালে উমিদ, 2011 সালে রসাদ, 2012 সালে নবিদ এবং 2015 সালে ফাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এখান থেকে। সেমনান শুধু ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রতীক নয়, এটি এক অর্থে ইরানের জাতীয় গর্বের প্রতিফলনও। বৃহৎ উৎক্ষেপণ প্যাড, উচ্চমানের সার্ভিস টাওয়ার, স্যাটেলাইট প্রস্তুতি ও মিশন কন্ট্রোল ভবন সব মিলিয়ে এটি পূর্ণাঙ্গ একটি স্পেস পোর্ট। এখানেই ইরান তার অধিকাংশ লিকুইড ফুয়েল রকেট পরীক্ষা সম্পন্ন করে। বর্তমান সেমনান কেন্দ্রটিতে সিমর্ক উৎক্ষেপণ যানের উন্নত সংস্করণের পরীক্ষা চলছে, যা ইরানের পরবর্তী প্রজন্মের কক্ষপথ মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে শাহরুদ স্পেস সেন্টার মূলত সামরিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। শাহরুদ কেন্দ্রটি মূলত সলিড ফুয়েল প্রযুক্তি নির্ভর, যা দ্রুত প্রস্তুত এবং সহজে মোতায়েনযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থার জন্য উপযোগী। এখান থেকেই 2020 সালে কাসেদ রকেটের মাধ্যমে ইরান তাদের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-1 উৎক্ষেপণ করে। এটি ইরানের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এর মাধ্যমে দেশটি প্রমাণ করে যে তারা নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে সক্ষম। পরবর্তী সময়ে নূর-2 ও নূর-3 উৎক্ষেপণও এই কেন্দ্র থেকেই সম্পন্ন হয়। শাহরুদ কেন্দ্রটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, কারণ এর কার্যক্রম সাধারণত গোপন রাখা হয়। পশ্চিমা বিশ্লেষকরা এটিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির পরীক্ষাগার হিসেবেও বিবেচনা করে থাকে। যদিও তেহরান সরকার সবসময় দাবি করে যে এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রতিরক্ষা সংক্রান্ত। এই কেন্দ্রের আশেপাশে স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় এখানে বেশ কিছু ভূগর্ভস্থ রকেট সংরক্ষণাগার ও উৎক্ষেপণ র্যাম্প রয়েছে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি গোপন স্তরকে প্রতিফলিত করে। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক সংযোজন হল চাবাহার ন্যাশনাল স্পেস বেস। দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই স্পেস সেন্টারটি ইরানের মহাকাশ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর অবস্থানগত সুবিধা অসাধারণ। আরব সাগরের তীরে হওয়ায় নিরাপদ উৎক্ষেপণ পথ প্রদান করে, যা বৃহৎ কক্ষপথ মিশনের জন্য অত্যন্ত কার্যকর। ইরান ঘোষণা করেছে চাবাহার স্পোর্টস সেন্টার থেকেই তারা আগামী সপ্তাহে প্রথমবারের মতো একটি বৃহৎ সলিড ফুয়েল রকেট উৎক্ষেপণ করবে। এই কেন্দ্রের নির্মাণ কার্যক্রম ধাপে ধাপে এগুচ্ছে। ফেজ 1 প্রায় সম্পন্ন এবং ফেজ 2 ও 3 পর্যায়ে আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চাবাহার বন্দর এরই মধ্যে ইরান ভারত অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ এবং এখন এই বন্দর অঞ্চলের ভূখণ্ডই মহাকাশ কার্যক্রমে যুক্ত হওয়ায় এটি ভূরাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত এই কেন্দ্র ভবিষ্যতে ইরানকে একটি আঞ্চলিক উৎক্ষেপণ হাব হিসেবে গড়ে তুলতে পারে। এর পাশাপাশি কিছু ছোট বা ঐতিহাসিক উৎক্ষেপণ সাইট রয়েছে, যেগুলো সাধারণত কুম, পারচিন, কেশম এবং এমাম শহর অঞ্চলে বিস্তৃত। এসব কেন্দ্র পূর্ণাঙ্গ স্পেস পোর্ট নয়, বরং ক্ষেপণাস্ত্র বা রকেট টেস্ট রেঞ্জ হিসেবে ব্যবহৃত হয়। তবে ইরানের সামরিক ও প্রযুক্তিগত ইতিহাসে এগুলোরও ভূমিকা রয়েছে। অনেক আন্তর্জাতিক গবেষণা এগুলোকে অক্সিলারি লঞ্চ সাইট বা সহায়ক উৎক্ষেপণ ক্ষেত্র হিসেবে গণনা করা হয়। ফলে কখনো কখনো ইরানের স্পেস পোর্টের সংখ্যা 3 বা 4 হিসেবে পার্থক্য দেখা দেয়। ইরানের মহাকাশ সক্ষমতা এখন ধীরে ধীরে এক সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সেমনান থেকে লিকুইড ফুয়েল উৎক্ষেপণ, শাহরুদ থেকে সামরিক সলিড ফুয়েল উৎক্ষেপণ, চাবাহার থেকে ভবিষ্যতের ভারী রকেট উৎক্ষেপণ, এই 3টি কেন্দ্রের সমন্বয়ে ইরান এক বহুমুখী উৎক্ষেপণ নেটওয়ার্ক তৈরি করছে।
বর্তমানে ইরান সাফির, সিমর, কাসেদ, কায়েম এবং জুলজানাহ নামের 5টি পৃথক উৎক্ষেপণ যান নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে কিছু বেসামরিক, আবার কিছু আইআরজিসি নিয়ন্ত্রিত। সলিড ফুয়েল প্রযুক্তির দিকে ঝোঁক ইরানের সামরিক স্বনির্ভরতা বৃদ্ধি করছে, কারণ এই ধরনের রকেট দ্রুত মোতায়েন করা যায় এবং তা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইরানের মহাকাশ উন্নয়ন কেবল প্রযুক্তিগত নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে। দেশের নেতারা প্রায় বলেন মহাকাশ কর্মসূচি ইরানের বৈজ্ঞানিক স্বাধীনতার প্রতীক। নিষেধাজ্ঞার চাপের মধ্যেও দেশটি দেখিয়েছে যে তারা পশ্চিমা প্রযুক্তি ছাড়াই নিজস্ব উৎক্ষেপণ যান ও স্যাটেলাইট তৈরি করতে সক্ষম। প্রতিটি সফল উৎক্ষেপণ দেশীয় সংবাদ মাধ্যমের জাতীয় গৌরব হিসেবে প্রচারিত হয়। এতে জনগণের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সরকারের প্রতি সমর্থন জোরদার হয়। তবে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই অগ্রগতি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে ইরানের স্পেস লঞ্চ ভেহিকল প্রযুক্তি আসলে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অংশ, যা ভবিষ্যতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উন্নয়নে ব্যবহার হতে পারে। পশ্চিমা দেশগুলো ইরানের উৎক্ষেপণগুলোকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব 2231 লঙ্ঘনের অভিযোগ তোলে। অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলে যে তাদের সমস্ত মহাকাশ কার্যক্রম শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে পরিচালিত। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানের স্পেস প্রোগ্রাম কেবল সামরিক প্রভাবই নয়, কূটনৈতিকও। চাবাহার স্পেস সেন্টারের অবস্থান ভারত মহাসাগরীয় কৌশলগত নৌপথের পাশে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। ইরান এভাবে শুধু প্রযুক্তিতে নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যেও নতুন অবস্থান তৈরি করছে। তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানের ভূখণ্ড ব্যবহার সম্ভাবনা থাকায় ভবিষ্যতে এই স্পেস সেন্টারগুলো চীন ইরান মহাকাশ সহযোগিতারও মঞ্চ হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও মহাকাশ প্রযুক্তি ইরানের জন্য নতুন সম্ভাবনা। স্যাটেলাইট যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, ভূতথ্য সেবা, এমনকি কৃষি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নিজস্ব স্যাটেলাইট ব্যবহারে ইরান ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। দেশটি স্বপ্ন দেখছে একদিন তারা নিজেদের বানানো স্যাটেলাইট শুধু নিজেদের জন্য নয়, আন্তর্জাতিক গ্রাহকদের জন্য উৎক্ষেপণ করবে। চাবাহার সেন্টার চালু হলে এই বাণিজ্যিক উৎক্ষেপণ সেবা কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে। তবে এই অগ্রগতির মাঝেও ইরানের সামনে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমত, উন্নত প্রপালশন প্রযুক্তির ঘাটতি এখনও দূর হয়নি। সলিড ও লিকুইড ফুয়েল রকেট তৈরি করলেও ইরান এখনও ক্রায়োজেনিক বা উচ্চতর পর্যায়ে ইঞ্জিন প্রযুক্তিতে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতা সীমিত। অধিকাংশ দেশই নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সাথে খোলামেলা প্রযুক্তি বিনিময় করতে চায় না। তৃতীয়ত, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটেও মহাকাশ কর্মসূচির জন্য বড় প্রতিবন্ধকতা। তবুও ইরানের নেতৃত্ব এই কর্মসূচিকে জাতীয় মর্যাদার অংশ হিসেবে বজায় রেখেছে এবং একে ইসলামিক সায়েন্টিফিক রেনেসা বা বৈজ্ঞানিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে মহাকাশ কর্মসূচির গুরুত্ব আরও গভীর। স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা এখন আধুনিক যুদ্ধের অপরিহার্য উপাদান। আইআরজিসির নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ সক্ষমতা অর্জন মানে হল ইরান ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে নিজস্ব গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণ ও প্রতিরক্ষা কৌশল নিয়ন্ত্রণ করতে পারবে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে ইরানের মহাকাশ সক্ষমতা এখন বহুমাত্রিক বাস্তবতা। এটি শুধু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নয়, বরং জাতীয় পরিচয়, আত্মনির্ভরতা ও কৌশলগত প্রতিরক্ষার অংশ। সেমনান থেকে শুরু হওয়া যাত্রা এখন চাবাহারের উপকূল পর্যন্ত বিস্তৃত। ইরান দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপে থেকেও একটি দেশ নিজস্ব বৈজ্ঞানিক শক্তিতে ভর করে মহাকাশে পৌঁছে যেতে পারে। চাবাহার স্পেস পোর্টের প্রথম সফল উৎক্ষেপণ যদি সম্পন্ন হয়, তাহলে এটি শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।
কারণ এটি প্রমাণ করবে যে ইসলামী বিশ্ব উন্নত মহাকাশ প্রযুক্তিতে প্রবেশ করতে সক্ষম। ইরান তখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি মহাকাশ শক্তি হিসেবেও স্বীকৃতি পাবে। এই অর্জন হয়তো পশ্চিমাদের জন্য উদ্বেগের, কিন্তু ইরানের জন্য এটি হবে তাদের দীর্ঘদিনের প্রতিরোধ ও আত্মনির্ভরতার প্রতীক, এমন এক বার্তা যা পৃথিবীর সীমানা পেরিয়ে মহাশূন্যেও প্রতিধ্বনিত হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আরও নাজুক চেহারা ধরা দিয়েছে। স্পষ্ট হয়েছে বৈশ্বিক চাপ, ঘরোয়া অস্থিতিশীলতা এবং প্রতিরোধ অক্ষের হামলার মুখে নেতানিয়াহুর সামনে যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিকল্প ছিল না। এজন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার জন্য মরিয়া ছিলেন, যেমনটা অনুমেয় ছিল। এই যুদ্ধবিরতির মাধ্যমে নিজের অবস্থান আরও সুসংহত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতি চূড়ান্ত করা এবং বন্দি বিনিময়কে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে তাতে হামাসের দাপুটে অবস্থান বিশ্বকে নতুন করে বিস্মিত করেছে। বন্দি হস্তান্তরের সময় হামাসের সশস্ত্র, সুশৃঙ্খল ও দাপুটে অবস্থান ছিল অবাক করার মতো। বিশ্লেষকরা বলছেন, টানা 2 বছর ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ এবং প্রায় 70,000 গাজাবাসীর প্রাণহানির পর শাসক দলটির এমন অবস্থান এটাই প্রমাণ করছে ইসরায়েলি বর্বরতায় নিরীহ মানুষের প্রাণ গেলেও হামাসের তেমন ক্ষতি করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে বন্দি হস্তান্তরের সময় গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের সামনে হামাসের বিপুল সশস্ত্র সদস্য সারিবদ্ধভাবে অবস্থান করছেন। তাদের ইউনিফর্মে দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের লোগো ছিল। শোল্ডার প্যাচ থেকে তাদের শ্যাডো ইউনিটের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। হামাসের তথ্য অনুযায়ী এই বিশেষ ইউনিট বন্দীদের পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বন্দি বিনিময় দৃশ্য সরাসরি দেখা অনেকে মন্তব্য করেছেন, যে অবস্থান নিয়ে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস, তাদের শরীরী ভাষা বলছে হামাসের সেই দাপুটে অবস্থানের বড় ধরনের হেরফের হয়নি। বন্দি হস্তান্তর অনুষ্ঠানে হামাসের সশস্ত্র উপস্থিতি এবং ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর উপত্যকার শৃঙ্খলা রক্ষায় হামাসের সশস্ত্র দায়িত্ব পালন দেখে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, ট্রাম্পের পরিকল্পনায় যেমনটা বলা হয়েছে সে অনুযায়ী হামাস কি তাহলে অস্ত্র ছাড়ছে না? বন্দি হস্তান্তরের দিন এর উত্তর মিলেছে। খবরে বলা হয়, গাজার শাসন ব্যবস্থা থেকে আপাতত দূরে থাকলেও অস্ত্র ছাড়বে না হামাস। আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হামাসের হাতে অস্ত্র রাখার বিষয়টি আমরা মেনে নিয়েছি। হামাস পুনরায় সংগঠিত হয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসাবে কাজ শুরু করেছে। যুদ্ধবন্ধের 20 দফা প্রস্তাবের বাইরে হামাসের এই শর্তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলে আসার পথে এয়ারফোর্স ওয়ানের সংবাদ সম্মেলনে সেটি স্পষ্ট করে ট্রাম্প বলেন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে হামাস কতদিন সশস্ত্র থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে, তারা প্রায় 60,000 মানুষ হারিয়েছে। যুক্তরাষ্ট্র চায় গাজার বাসিন্দারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং পুনর্গঠন শুরু করতে পারে। তিনি গাজাকে আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চল হিসেবে বর্ণনা করে সতর্ক করে বলেন, মানুষ ফিরতে শুরু করলে অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, তাই তারা সশস্ত্র থেকে শৃঙ্খলা বিধান করবেন। কিছু সময়ের জন্য হামাসকে সশস্ত্র থাকার অনুমতি দেয়া হয়েছে বলে ট্রাম্প মন্তব্য করলেও বিষয়টি পরিষ্কার করেছেন হামাসের সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল। তিনি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নিরস্ত্রীকরণ ইসরায়েলি দখলদারিত্বের ধারাবাহিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দখলদারিত্ব শেষ হয়ে গেলে অস্ত্রের আর প্রয়োজন হবে না। নাজ্জাল আরআইএ নভস্তিকে বলেন, প্রতিরোধ আন্দোলনের অস্ত্র থাকা উচিত কিনা এই প্রশ্নটি দখলদারিত্বের সঙ্গে সম্পর্কিত। দখলদারিত্ব অব্যাহত রেখে যদি অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়, তার অর্থ দাঁড়াবে প্রতিরোধ সংগ্রামকে নিষ্ক্রিয় করা, যা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইতিহাস সাক্ষ্য দেয়, যখন কোনো ব্যক্তি শত্রুর কাছে তার অস্ত্র সমর্পণ করে তখন শত্রু তাকে ভেড়ার মতো জবাই করবে। তাই দখলদারিত্বের অস্তিত্বের বিপরীতে অস্ত্র ধারণ আবশ্যক। যখন দখলদারিত্বের অবসান হবে তখন আর অস্ত্রের কোনো প্রয়োজন থাকবে না।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজার শাসন কাজ পুনরায় প্রতিষ্ঠা করতে দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে হামাস। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েল সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে নির্মূল করেছে সংগঠনটি। নিহত ব্যক্তিরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন। খবরে বলা হয়, যুদ্ধ চলাকালীন হামাসের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে শুরু করেছিল বিভিন্ন গোষ্ঠী। গাজা সিটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধবিরতির পর হামাস বাহিনী ৩৩ জনকে নির্মূল করেছে। সংঘর্ষে হামাসেরও ৬ কর্মী নিহত হয়েছেন। নিহত বিদ্রোহীদের সবার পরিচয় প্রকাশ করা না হলেও জানা গেছে তারা ইসরায়েলের সমর্থনপুষ্ট ছিলেন। এর পাশাপাশি রাফা অঞ্চলে সক্রিয় হামাস বিরোধী নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে অভিযান চলছে। গাজার ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামাস আবু শাবাবের ডান হাতকে নির্মূল করেছে এবং আবু শাবাবকে নির্মূলের প্রচেষ্টা চলছে। হামাস তাকে ইসরায়েলের একনিষ্ঠ সহযোগী বলে অভিহিত করেছে। বিবিসি জানিয়েছে, গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ৭,০০০ যোদ্ধাকে দায়িত্ব দিয়েছে হামাস। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে মোতায়েন করা হয়েছে হামাসের সশস্ত্র ইউনিট। যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে সেসব এলাকায় ৫ জন নতুন গভর্নরও নিয়োগ দিয়েছে সংগঠনটি। তারা হামাসের অভিযানে সামরিক শাখার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ যুদ্ধের পরও নিজেদের সক্ষমতা অটুট রাখতে পারা হামাসকে বাদ দিয়ে গাজার শাসন অন্য কারো হাতে তুলে দেওয়া কতটুকু সম্ভব তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর মধ্যে সংগঠনটি সাফ জানিয়েছে, তারা নিরস্ত্র হবেন না, বিদেশিদের শাসনও মেনে নেবেন না। যুদ্ধবিরতি শুরুর পর হামাস তাদের দৃঢ় অবস্থান জানান দিয়ে এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ২ বছর ধরে অব্যাহত বোমাবর্ষণ, ধ্বংসযজ্ঞ ও গণহত্যার পরও ইসরায়েল তাদের বন্দীদের শক্তি প্রয়োগ করে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলনের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না শেষ ফিলিস্তিনি বন্দী নতুন নাৎসিদের কারাগার থেকে মুক্ত হয় এবং আমাদের ভূমি ও পবিত্র স্থানগুলো থেকে দখলদারদের সরিয়ে দেয়া হয়, ফিলিস্তিনি জনগণ ততক্ষণ বিশ্রাম নেবে না। হামাসের মানবিক আচরণের আবার প্রমাণ পেয়েছে বিশ্ব। গাজা থেকে জীবিত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইহুদিবাদী সূত্র স্বীকার করেছে তাদের সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি সূত্র থেকে প্রাপ্ত প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা শোচনীয় বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যারা বছরের পর বছর ধরে ইহুদিবাদীদের হাতে কঠোর নির্যাতনের শিকার হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 13 মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের ছবি প্রকাশ করেছে এবং তাদের শারীরিক অবস্থা ভালো বলে মূল্যায়ন করেছে। তাছাড়া ইসরায়েলি সরকারের চিকিৎসা সংস্থা নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেড ক্রস থেকে পাওয়া সব ইসরায়েলি বন্দীর শারীরিক অবস্থা খুবই ভালো এবং তারা নিখুঁত স্বাস্থ্যের অধিকারী। ইসরায়েলি বন্দীদের স্বাস্থ্যের উন্নতি এমন এক সময় ঘটেছে যখন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলের অমানবিক ও উন্মাদ আচরণে মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ভিডিওগুলোতে ফিলিস্তিনি বন্দীরা চোখ হাত বন্ধ অবস্থায় পিঠ বাঁকিয়ে হাঁটছেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা বর্ণনা করেছেন তারা কারাগারে নয়, কসাইখানায় ছিলেন। যুদ্ধবিরতি চুক্তিকে নেতানিয়াহু নিজেদের মহান বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও সেটা হালে পানি পায়নি। ইসরায়েলিরা বলেছেন, যুদ্ধে ইসরায়েলের প্রাপ্তি শূন্য, কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি। তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হয়ে স্বজনদের জন্য অপেক্ষা করা ইসরায়েলিরা নেতানিয়াহুকে ধিক্কার দিয়েছেন। এর আজ পাওয়া গিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময়ও। বন্দি বিনিময়ের দিন মধ্যপ্রাচ্য সফরে যান ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি। এ সময় একজন আইন প্রণেতা জেনোসাইড লেখা কাগজ তুলে ধরেন। তখন পার্লামেন্টে হট্টগোল দেখা দেয়। এতে ট্রাম্পের ভাষণ কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। এ সময় আয়মান ওদেহ নামের একজন আইন প্রণেতা ফিলিস্তিনের মুক্তি চাই ও জেনোসাইড লেখা কাগজ তুলে ধরেন। নেসেটে ভাষণের পর মিশরের শার্ম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেয় ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন 28টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা।
সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নথিতে সই করেন ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্য বিশ্ব নেতারা। বিশ্ব নেতাদের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমরা যা করেছি তা একেবারেই অনন্য এবং বিশেষ কিছু। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্ব চিরকাল মনে রাখবে। দৃশ্যত যুদ্ধবিরতিতে আসতে পেরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন হাঁপ ছেড়ে বেঁচেছে, তখন হামাসের বন্ধুরা নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা হিজাম আল আসাদ সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আরও গুরুতর ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার মুখোমুখি হবে ইসরায়েল। ইরানি কর্মকর্তারাও বলেছেন, ইসরায়েলকে পরাস্ত করার জন্য সশস্ত্র প্রতিরোধ সংগ্রামী একমাত্র পথ। প্রতিরোধ লড়াইয়ে সর্বতোভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং কর্মকর্তারা স্বীকার করেছেন, গাজা যুদ্ধে ইসরায়েলি লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে। তারা বলেছেন, হামাস শাসক দল এবং প্রতিরোধ সংগঠন দুই রূপেই অক্ষত রয়েছে এবং যুদ্ধবিরতির পরও হামাসের দাপুটে অবস্থান অব্যাহত রয়েছে। ইয়েদিওথ আহরনাত পত্রিকায় ফিলিস্তিনি বিষয়ক বিশ্লেষক আভি ইসারাক ইসরায়েলি চ্যানেল 12কে বলেছেন, ইসরায়েল সরকার 2 বছর আগে হামাসের শাসনকে উৎখাত করা যে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি। দলটি গাজার শাসক কর্তৃপক্ষ হিসেবে টিকে রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের এক সাংবাদিকের বক্তব্য দিয়েই সমাপ্তি টানা যায়। তিনি বলেছেন, হামাস তার নেতৃত্বকে অক্ষত রেখে একটি কার্যকর সংগঠন হিসেবে রয়ে গেছে এবং টানেল নেটওয়ার্ক সমগ্র সেক্টরের উপর তাদের সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তিনি মনে করিয়ে দেন, ইসরায়েলি সেনাদের জন্য গাজা একটি মৃত্যু ফাঁদ। এই ফাঁদে পা না দেয়াই ভালো। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।